শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত। আদায় করা অতিরিক্ত অর্থ সমন্বয় করা না হলে শাস্তিমূলক ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। সপ্তাহ পেরোলেও কাটেনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। কর্মবিরতি অব্যাহত। দাবি পূরণ হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনকারী মাসুদের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থায়ীভাবে বরখাস্ত করা উচিত, মন্তব্য হাইকোর্টের। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জেলা আওয়ামী লীগের। এলাকায় আবারও উত্তেজনা, বিজিবি মোতায়েন। এবং বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরা ছোঁয়ার বাইরে। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। বেসরকারি স্কুলে বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আরোপের পর আজ রাজধানীর অনেক স্কুলের ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। ফলে ভর্তি করাতে এসে ফিরে গেছেন অনেক অভিভাবক। অবশ্য স্কুল কর্তৃপক্ষ বলছেন, ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা পেলেই আবারও ভর্তি কার্যক্রম শুরু করবেন তারা। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। বছরের শুরুতেই রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে কোনো ঘোষণা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করাতে বাড়তি ফি আদায় করা হচ্ছে, এমন অভিযোগ উঠে। এরপর ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নামেন অভিভাবকরা। আমরা যারা আন্দোলন করছি এরা ভর্তি করিনি, তবে কিছু কিছু গার্ডিয়ান আছে ভর্তি করেছেন। একান্তভাবেই কামনা করি যে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি যে এই প্রজ্ঞাপন সেটি ফলো করবেন। নির্দেশনার আগে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছুই ফলো করেননি। ওনারা বেতন প্রায় ডাবল 87.5% করে ফেলছেন ক্লাস 1-এর ক্ষেত্রে। গত কয়েকদিনের আন্দোলনে স্কুল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। অবশেষে রোববার বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়। পরদিন থেকেই রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত যে কোঅর্ডিনেটর আছে তার সাথে কথা বললাম, সে বলল গতকালকে যে সরকার যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের আলোকে বর্তমানে ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখেছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব, মেনে চলবো। ওই ভর্তি কার্যক্রমের যেহেতু বর্ধিত হারে দিয়েছিলাম সেই জিনিসটা স্থগিত করলাম। নতুন এখন অনেকে ভর্তি হওয়ার বাকি আছে, পুরাতন স্টুডেন্টদের মধ্যে বাকি আছে, সেটা স্থগিত করলাম কেন? যে সরকার নির্দেশনা দিলে সেই মতো দিব। এদিকে নতুন নির্দেশনা জারির পর আদায় করা বাড়তি টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব। ইতিমধ্যে যারা বর্ধিত বেতন আদায় করেছেন সেটা সেই নির্দেশনা সাপেক্ষে সমন্বয় করা যেতে পারে, আর এখন বর্ধিত বেতন নেওয়ার কোনো সুযোগই নেই। এরপরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে আজও বর্ধিত স্কুল ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক অভিভাবক অংশ নেন। চট্টগ্রাম শহরের 46টি স্কুলের প্রায় সবগুলোতেই বর্ধিত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় ভবন সংস্কার ও পাঠাগার উন্নয়নের নামে আদায় করা অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিও জানানো হয়। স্কুলের ফান্ড থেকে ওগুলা করতেছে, আর এই যে সরকারে টাকা দিচ্ছে না, আমরা বিল্ডিং উন্নয়নের জন্য কেন টাকা দেবো? সেশন ফি থেকে আমাদের উন্নয়নের টাকা বেশি নিচ্ছে। আমাদের বাবা স্কুলের ফান্ডে কোটি কোটি টাকা জমা আছে, তাহলে কেন আমাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হবে? 8 দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র ছিল অনেকটাই শিক্ষার্থী শূন্য। শ্রেণীকক্ষ, লাইব্রেরি সহ শিক্ষক রুমে আজও তালা ঝুলতে দেখা যায়। অন্য দিনের মতো বন্ধ রয়েছে পরীক্ষা। এতে করে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি থেকেই তারা এই আন্দোলনের মধ্যে পড়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি মেনে নেওয়া হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন। শিক্ষকরা
1977 থেকে কিন্তু সর্বোচ্চ যে পদ ওই পদে আসীন ছিলেন। কাজে এটা নতুন কোনো কিছু না। আমরা চাচ্ছি আমরা যেখানে ছিলাম ওই জায়গায় যেন আমরা থাকতে পারি, আমাদের মর্যাদার যেন অবনমন না হয়। সরকারের যে বিভিন্ন মহল যারা নাকি নীতি নির্ধারক পর্যায়ে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই, এবং তারা যদি আন্তরিক হন তাহলে এটা সমাধান কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে, এবং আমরা ক্লাসে যাওয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। রাজধানীর মতো দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। সকালে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা। আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে আসেনি শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টার দিকে ক্যাম্পাসের ভেটেরিনারি অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন মিয়া সহ সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন। এ সময় বেতন কাঠামোর সুযোগ সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও 8ম দিনের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড 7ম স্কেলের মতোই রাখার জন্য আমরা সরকারকে আমাদের প্রস্তাব দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকারের সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। স্বতন্ত্র পে স্কেল হিসেবে আমাদের অবশ্যই দাবি থাকবে যেন একটা স্থায়ী পে কমিশন স্বতন্ত্র পে স্কেলের জন্য গঠন হয় এবং সেখানে সকল পর্যায়ের শিক্ষকদের যেন অন্তর্ভুক্ত করেই সেই পে স্কেলটা ঘোষণা করা হয়। দেখছেন বাংলার সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা 60 বছরই থাকছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাতীয় ই-সেবা আইন 2016 উপস্থাপন করা হলেও তা যাচাই বাছাই করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুই কিস্তিতে প্রথমে 57 থেকে 59 2 বছর বাড়ানো হয়। পরবর্তীতে যখন সাধারণভাবে সকল গণকর্মচারীর বয়স 59 করা হলো তখন আরেক বছর মুক্তিযোদ্ধাদের বাড়িয়ে দিয়ে 60 করা হয়। আদালত নির্দেশ দিয়েছে যে এটা উপস্থাপন করার জন্য মন্ত্রিসভা উপস্থাপন করা হয়েছে, মন্ত্রিসভা এটা বিবেচনা করেনি। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ তদন্তের ভিত্তিতে এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় তিনি জানান, মাফিয়া ডন দাউদ মার্চেন্টের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাব্বির আমাদের সম্মানিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা প্রায় 12টার দিকে জেনেভা ক্যাম্পের এখানে তাকে পুলিশে ধরেন এবং প্রাথমিক তদন্তে তার যেহেতু কিছু পুলিশ সুলভ আচরণ হয়নি বলে প্রতীয়মান হয়েছে, সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। আইন ওই প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে এবং সেই তদন্ত অনুযায়ী তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে তার বিরুদ্ধে যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত সেটা ডিপার্টমেন্টাল হোক কিংবা আইনি প্রক্রিয়া হোক, যেটাই করার দরকার আমাদের তদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা সেই ব্যবস্থাটা নেব। পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির সঙ্গে দেখা করেছেন ডিএমপির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমপির যুগ্ম কমিশনার মোসলে উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল তার সঙ্গে দেখা করেন। এ সময় ঘটনার বিস্তারিত জানতে রাব্বির সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই তারা রাব্বির সঙ্গে দেখা করেছেন। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুরে একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে আটক করে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। এরপর রাতভর রাব্বির ওপর চালায় অকথ্য নির্যাতন। ঘটনার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে জনাব রাব্বি সাহেবের
সাথে কথা বলেছি, ওনার বক্তব্য নিয়েছি। তো আমাদের তদন্ত চলছে, সুষ্ঠু অনুসন্ধান করে এবং প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা একটি প্রতিবেদন 3 কার্যদিবসের মধ্যে উপস্থাপন করব এবং সেই প্রতিবেদন পাওয়ার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবেন। বাংলা সময় আরো থাকছে। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পাহাড়ি 3 জেলায় 300 কিলোমিটার মানববন্ধন, পুলিশি বাধায় পণ্ড খাগড়াছড়ির কর্মসূচি। নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন খুনের ঘটনায় বিভিন্ন কারণ ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। সকালে সাংবাদিকদের এই বিষয়ে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে আরও কিছুদিন অপেক্ষা করার কথাও বলেন তিনি। যখন সুনির্দিষ্টভাবে কেউ তাৎক্ষণিক হাতে নাতে ধরা না পড়ে, তখন কিন্তু অনেকগুলো কারণকে সামনে রেখে আমাদের যেতে হয়। ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি বা এই ধরনের কোনো কিছু ঘটনা নয়, সে কারণে কিন্তু এগুলো সোশ্যাল কোনো কারণ থাকতে পারে বা কোনো মানিটারি ট্রানজ্যাকশন যে সেটি রিলেটেড হতে পারে, আপনি যেটি বললেন, কিন্তু সেটি কিন্তু শেষ নয়। এর বাইরেও কোনো কারণ থাকতে পারে যে বিষয়গুলো তাদের সাথে, তাদের পরিবারের সাথে, তাদের ব্যক্তিগত কাজকর্মের সাথে জড়িত আছে। তদন্তের পক্ষ থেকে আমরা বলবো যে আমাদের আরো হয়তো কিছুদিন একটু ওয়েট করতে হবে। 2005 সালে দেশ জুড়ে সিরিজ বোমা হামলা মামলায় রাঙামাটিতে 5 জেএমবি সদস্যের 10 বছর সশ্রম কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আজিজুল হক এই রায় দেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। 2005 সালের 17 আগস্ট সারা দেশের মতো রাঙামাটির বনরূপা, কোর্ট বিল্ডিং এবং রিজার্ভ বাজারে বোমা হামলা চালানো হয়। সেদিনই পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে 6 জনকে আসামি করে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করে। তদন্ত শেষে গ্রেফতার 6 জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে রুহুল নামে একজনকে বেকসুর খালাস এবং উবাইদুর, আরিফুল, আইয়ুব, হাফিজ ও জাবেদ নামে 5 জেএমবি সদস্যকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একজন আসামিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। অপর 5 জন আসামিকে প্রত্যেককে 10 বছর কারাদণ্ড এবং 3000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এরাই আমরা সন্তুষ্ট। 6 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত রাঙামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আজিজুল হক সাহেবের আদালতে আসামিদের উপস্থিতিতে আজকে রায় ঘোষণা হয়। বিদেশিদের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিদেশি চাপের কাছে শেখ হাসিনা মাথা নত করবেন এটা আমার বিশ্বাস। আমাদের দেশের ব্যাপারে আমাদের দেশের ভিতর থেকে চাপ আসবে, বিদেশি চাপে আমরা কেন নদী স্বীকার করব? আর তারা কেন দেশের মানুষকে দিয়ে চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে? এটা কি সম্মানজনক আমাদের জন্য? এত বড় বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বেগম জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী, এটা কি তাদের জন্য সম্মানজনক? ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের সময় আগুনে পুড়িয়ে দেয়া সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি দল। দুপুরে প্রতিনিধি দলটি ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশিষ্ট নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এ সময় তারা বলেন, সংস্কৃতি অঙ্গনের উপর এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তদন্তের দাবি করা হয়। সংস্কৃতি হচ্ছে সভ্যতার পরিচয়। সেই সংস্কৃতির উপর যারা আঘাত খানে তারা নিজেকে সভ্য মানুষ হিসেবে দাবি করতে পারে না বলে আমি মনে করি। আমরা চেষ্টা করব এই একাডেমিকে যেন আবার তার পুরনো অবস্থা ফিরে আনতে পারি। এটি আমাদের জাতির চেতনার উপর আঘাত, এটি আমাদের স্বাধীনতার উপর আঘাত, এদিকে আমাদের মর্যাদার উপর আঘাত। সংশ্লিষ্ট যারা তারা আমি যথাযথভাবে বিবেচনা করে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তারা।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। ওরা সেদিন সম্পূর্ণ বিনা উস্কানিতে ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিপূর্ণ নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তার মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। তাদের কর্মকাণ্ড থেকে প্রতীয়মান হয় যে সমগ্র বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমরা জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার প্রতিও তীব্র নিন্দা জানাই। আমরা সমগ্র বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত সংস্থার জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। ভিডিও চিত্র দেখে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শহরে 4 প্লাটুন বিজিবি, 1 প্লাটুন র্যাব এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টহল দেয় তারা। পুলিশ জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া নাশকতার ঘটনায় আজ জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির বাড়িতে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। এই সম্মেলনকে ঘিরে নাশকতার আশঙ্কায় শহরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে দুপুরে শহরের পাওয়ার হাউস রোডে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে গত 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় 11টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যেসব তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমাদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে। শহরে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য 4 প্লাটুন বিজিবি এবং 1 প্লাটুন র্যাব মোতায়েন আছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ শহরে টহল দিচ্ছে। বাংলা সময় আরো থাকছে। দেশ বিদেশের বিভিন্ন নদীর পরিচিতি, পানীয় দেশের ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে পটুয়াখালী পানি জাদুঘরে। সরকারি সহায়তার আশ্বাস। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। টাঙ্গাইলে হাসান পারভেজ নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যার পর গুম করে ফেলার অভিযোগ উঠেছে একটি রেসিডেন্সিয়াল স্কুলের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থীর মা পারভিন বেগম বাদী হয়ে টাঙ্গাইল মডার্ন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত 7 আসামির মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনরা জানায়, পৌর এলাকার হাউজিং এস্টেটের রফিক রাজু ক্যাডেট একাডেমি ও রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করত পারভেজ। 2 অক্টোবর সন্ধ্যায় একাডেমি থেকে ফোন করে পারভেজ নিখোঁজের বিষয়ে পরিবারকে জানানো হয়। এরপর একাডেমির শিক্ষকরা পারভেজকে খুঁজে বের করার আশ্বাস দিলেও পার হয়ে গেছে 3 মাস। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে পারভেজকে হত্যার পর গুম করা হয়েছে। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানের কেউ কথা বলতে রাজি হয়নি। এই রকমের নিষ্ঠুর মাস্টার গোসাব পায়ে ধরে ডালে ডালে ঘুরে, আমি এটা চাই না। কোনো মায় জানি এটা না করে। এই রফিক রাজু প্রতিষ্ঠানে আমার একটা বাচ্চা আমি দিয়ে আজকে আমার জীবনটা শেষ, আমার সংসার শেষ। আমি চাই না যে আমার মতো কোনো মা সন্তান হারা হোক। পরিচালক সহ এই যারা এটার দায়িত্বশীল ছিলেন, দারোয়ান, স্কুলের যে তাদের এই ছেলের যে গার্ডিয়ান হোস্টেলের পরিচালক, এদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মোট 7 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। এর মধ্যে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনে নিহত বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে শালছড় সীমান্ত এলাকার কালজানি নদীর পাড় থেকে আব্দুল গনির মৃতদেহ উদ্ধার করে বিজিবি। ভোর 5টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় তাকে পিটিয়ে হত্যা করে বিএসএফ। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। 45 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাকির হোসেন জানান, ভোরে আব্দুল গনি ও রইসউদ্দিন নামে 2 জন গরু আনার জন্য শালছড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় 98 বিএসএফ ব্যাটালিয়নের ঝুললি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। তাদের উপর নির্যাতন চালালে ঘটনাস্থলেই আব্দুল গনি মারা যান। গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসেন রইসউদ্দিন। এ বিষয়ে দুপুরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মারধর এবং হত্যার কথা বিএসএফ অস্বীকার করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। পুলিশি নির্যাতনে আহত বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বাদলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আঘাতজনিত কারণে বাদলের চোখে সমস্যা হয়েছে। এদিকে নির্যাতনকারী আগৈলঝাড়া থানার ওসির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাদলের পরিবার। এর আগে রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদলকে ওসি মনির ও কনস্টেবল মোখলেস মারধর করে। এই ঘটনায় কনস্টেবল মোখলেসকে ক্লোজ করা হয়েছে। 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমাকে গৌরনদী হাসপাতাল রাখে এবং গৌরনদী হাসপাতাল থেকে আমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে এবং এ জায়গা উন্নত চিকিৎসার জন্য, চোখের আঘাতের চিকিৎসার জন্য আমি চোখের ডাক্তারের শরণাপন্ন হই। আমি এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একে কোনো রকম তাকে ওখান থেকে সরাই আরেকখানে দেবে তা না, তার শাস্তি হতে হবে। চোখের পাতা নিচে পড়ে যাওয়াটাকে আমরা মেকানিক্যাল টোসিস বলি, সেটা তার এখন আছে, বর্তমান আছে, এবং তার চোখের ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হবে। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 300 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। যদিও পুলিশের বাধার মুখে খাগড়াছড়িতে কর্মসূচি বন্ধ হয়ে যায়। সকাল 10টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরাম খাগড়াছড়ির দুদুকছড়ি থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত 300 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, 18 বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন করা হয়নি। এছাড়া 1997 সালের পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা। এদিকে রাঙামাটি ও বান্দরবানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হলেও বেলা 11টার দিকে পুলিশি বাধার মুখে পড়ে খাগড়াছড়ির কর্মসূচি। পরে তারা এর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করে। স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন। দিনাজপুরের সকাল স্থানীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ যৌথভাবে এই মানববন্ধন করে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই স্বাধীন ভূমি কমিশনের গঠনের দাবি জানিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই দাবিতে দুপুরে ঠাকুরগাঁও শহরে সমবায় মার্কেট চত্বরে জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন করে। এ সময় দ্রুত স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি করেন নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এ সময় শিক্ষকরা বলেন, গত 14 জানুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বখাটে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনকে মারধর করে। পরে এই ঘটনায় মামলা করা হয়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মাদারীপুরে মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে কাওড়াকান্দিগামী একটি মাইক্রোবাস ও এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন নামে মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। মেহেরপুরের মুজিবনগরে আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে জেকের আলী নামে এক কৃষকের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বাড়ির আসবাবপত্র সহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুইটা ঘর, কাঁচা বসত ঘর, বৈদ্যুতিক গোলযোগজনিত কারণে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে। তো তার এই ঘর এবং ঘরে রক্ষিত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ রেলওয়েতে অনিয়মতান্ত্রিক নিয়োগ বাতিলের দাবিতে ময়মনসিংহ ও সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে কারখানার শ্রমিকরা। দুপুরে ময়মনসিংহ রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে মিছিলটি জেলা রেলওয়ে কার্যালয় সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশ থেকে নিয়ম মেনে নতুন করে নিয়োগের দাবি করা হয়। এদিকে নীলফামারীর সৈয়দপুরে একই দাবিতে সকালে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে কারখানার ভেতরেই সমাবেশ করেন তারা। এ সময় তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগে স্বজনপ্রীতি সহ নিয়ম না মানার অভিযোগ করা হয়েছে। শেষে রেলওয়ে মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন শ্রমিকরা। জাত সুইপারকে নিয়োগ না দিয়ে আজকে ওই নামধারী কিছু লোকজনকে যারা জাত সুইপার নয় এবং কোন রকম কোটা না মেনে পয়সা নিয়ে একতরফা নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বাতিল করতে হবে, নতুন করে জাত সুইপার নিয়োগ দিতে হবে। পঞ্চগড় ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে কাজে যোগ দিতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শরীয়তপুরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে সকালে সূর্য। কনকনে ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বস্ত্রহীন দরিদ্র মানুষ। বদলাও পাচ্ছি না, ধানও ঠিক মতো লাগাইতে পারতেছি না। অর্থাৎ এই ঘন কুয়াশার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কাপড় খেলা আগুন জ্বালা ফুয়াইতে আমরা এই পর্যন্ত কোনো অনুদান আমরা পাইনি, কোনো কাপড় চোপড় কিছু পাইনি। প্রচুর ঠান্ডা, কুয়াশা, হাত পা ঠান্ডা জমে যাচ্ছে, কাজকর্ম করতে পারছি না। কাজে যাব, কাজে যেতে পারছি না ঠান্ডায়। নওগাঁ থেকে আসলাম, 6 ঘন্টার জায়গায় 10-11 ঘন্টা লাগলো, এত কুয়াশা। বাঁশের খুঁটিতে খোলা তার দিয়ে গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আবার কোনো কোনো গ্রামের দিনমজুর থেকে শুরু করে বিত্তবানরাও বিদ্যুতের আশায় লাখ লাখ টাকা দিয়ে এখন অন্ধকার দেখছেন। এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের হোতা গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান সিবিএ নেতা ফিরোজ কবির। তার অনিয়ম দুর্নীতি নিয়ে হিদায়তুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পুটিমারি গ্রামের এই ট্রান্সফরমার থেকে খোলা তারে গ্রামের পর গ্রামে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি বৈদ্যুতিক মিটারও লাগানো হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্য, বিদ্যুৎ গ্রাহকদের কোনো প্রকার বিল পরিশোধ করতে হয় না। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ফিরোজ কবিরের এসব কারসাজি। তোমার বাড়িতে কোনো কিছু বিপদ হলে পরে ফোন করবে, আমরা কি করা লাগবে আমরা এক অবস্থা না। তো কলে আমাকে এতগুলো ইউনিট হয়ে গেছে, কলে মিটার ওটা বাদ দাও। আমার কাগজপত্র কোনো আমার দিলে আমার মাসের বিল আমরা মাসে দিয়ে আসবো। পার্শ্ববর্তী হরিরামপুর ইউনিয়নের কিসামত দুর্গাপুর ও উত্তর দুর্গাপুর সহ বিদ্যুৎবিহীন আরও কয়েকটি গ্রামের শত শত মানুষ আটকা পড়েছেন ফিরোজ কবিরের প্রতারণার জালে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে গ্রামে গ্রামে তার গড়ে তোলা সোর্সদের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। 10,000, 5,000 এইরকম টাকা নিছে। 1-1.5 লক্ষ টাকা হবে, মানুষের টাকা আরো নিছে। আর এই পাশে টাকা না হলে 6-7 লক্ষ টাকা নিছে। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর গেল, তারপর কোনো খবর নেই। আবার ফির নতুন করে কি বলতেছে যে কারণ আসবে, আবার টাকা পয়সা লাগবে কিছু। এদিকে বারবার অভিযোগ করেও ফিরোজ কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ খোদ বিদ্যুতের কর্মীদের। তার দুর্নীতি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই কর্মকর্তা। আইন আছে, সেটা হলো যে ডিজিটাল মিটার লাগাইতে হবে। এই দিনেও সে অ্যানালগ মিটার দিয়ে সংযোগ অবৈধভাবে সংযোগ দিচ্ছে। এখানে এটা ইনকোয়ারি হচ্ছে বারবার, কিন্তু কি কারণে তার বিচার হচ্ছে না। একাধিক কমিটি এসছে, অলরেডি এখানে এসে কাজ করে গেছে। বোর্ডের জিনিসটা প্রক্রিয়াধীন আছে, যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে আশা করি এটার ব্যবস্থা হবে। অভিযুক্ত কর্মচারী ফিরোজ কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল রেখে দেন। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের কেবিনে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বিদেশি পিস্তল সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাত 8:30টার দিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া মাদারীপুরগামী এমভি পারাবত 14 লঞ্চে ওঠেন এক দম্পতি। লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে সুজন, রজ্জব আলী, ইমরান ও সাব্বির নামে 4 যুবক দরজা খুলতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে স্বামীকে মারধর করে কেবিনের বাইরে আটকে রেখে সুজন নামে একজন গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামীর চিৎকারে লঞ্চের স্টাফ সহ যাত্রীরা এগিয়ে এসে অস্ত্রসহ 4 যুবককে আটক করে। পরে রাত 1টার দিকে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি নোঙর করে নৌপুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। ওইখানে মারামারি হইতেছে, তা আমার লোকজন এসে পাঠাইছি যে তারা আমি তো ডিউটিতে যেতে পারি না, বলছি তো তোমার সান্ত্বনা করো। তখন সান্ত্বনা তো হয়ই না, আর স্যার বাইরে পরে স্যার আমি চাঁদপুর থানার জানাতে বাধ্য হয়েছি। কেবিনে কয়েকটা 4-5টা ছেলে আমাদের কেবিনটা নক করে আমাদের এই সমস্ত ঘটনা ঘটায়। কেউ যদি এসে জিজ্ঞেস করে তো বলবি তোর চাচা তো ভাই লাগে আমি, ঠিক আছে, আর যদি না বলোস তাহলে আমার কাছে রাইফেল হয়েছে, আমি তোর গুলি করব। একটা কেবিন থেকে 4 জনকে একটা রিভলভার, 2 রাউন্ড পিস্তলের রিভলভারের গুলি এবং তারা যে যাত্রীদেরকে নির্যাতন করছে তাদেরকে সহ উদ্ধার করি। অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা সহ সকল সুবিধা বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রংপুরে দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা দ্রুত অষ্টম বেতন স্কেল অনুযায়ী তাদের বেতন ভাতা দেওয়ার দাবি জানান। টাঙ্গাইলে একই দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি শিক্ষকরা। পরে তারা দ্রুত অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কাছে। এছাড়া নোয়াখালী, নড়াইল ও নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। শুধু এদেশে নয়, এশিয়া মহাদেশের প্রথম ও একমাত্র পানির জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়। দেশ বিদেশের বিভিন্ন নদীর পরিচিতি, নদীর পানি ও নদীর মাটি সহ নদীমাতৃক দেশের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। নদী বা পানি নিয়ে নানা প্রশ্নের উত্তর মিলবে পানি জাদুঘরে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাদুঘরটি নির্মাণ করলেও সরকারি সহায়তার আশ্বাস প্রশাসনের। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে কুয়াকাটা থেকে 16 কিলোমিটার আগে দেখা মিলবে পানি জাদুঘরের ছোট্ট এ সাইনবোর্ডটি। ছোট্ট টিন শেডের একটি ঘর, ভেতরে ঢুকলেই দেখা মিলবে কাচের জার বা বোতলে রাখা দেশের ভেতর দিয়ে প্রবাহিত 57টি নদীর পানি ও নদীর মাটি। শুধু দেশ নয়, সংগ্রহ করা হয়েছে দেশের বাইরের বিভিন্ন নদীর পানি ও মাটি। জানতে পারবেন এ নদীগুলোর ইতিহাস ও পানির ধরন। রয়েছে মাটির তৈরি নদীমাতৃক দেশের মানচিত্র। এছাড়া নদী ও পানি কেন্দ্রিক হারিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহ্য ও সংস্কৃতির নমুনা রয়েছে এ জাদুঘরে। বাংলাদেশের বিভিন্ন নদ নদীর পানি এবং বিদেশেরও অনেক নদীর পানি সম্পর্কে আমার ধারণা হয়েছে, যেটা আমি আগে জানতাম না। প্রত্যেকটা নদীর পানির সাথে মাটিও আছে। এ জায়গায় আসলে আসলে অনেক কিছুই দেখা যায় যেটা আসলে হয়তো আমার জীবনে দেখতে পারতাম না। নদীর ইতিহাস এবং নদীর ম্যাপ এই সব মিলিয়ে দিলে এখানে রাখছি যে মানুষ বুঝতে পারে যে আসলে আগে কি ছিলাম, এখন কতদূর উন্নতি হয়েছে, নদীর কি অবস্থা। এদিকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক সহ বিভিন্ন মহলে প্রচারণা সহ বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। যারা কুয়াকাটা পর্যটক আসে তারা আসলে বিভিন্ন নদীর পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আগামীতে সরকারিভাবেই এটার প্রসারের ব্যবস্থা করা হবে এবং পর্যটকদের কাছে, শিক্ষার্থীদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তোলা হবে। নদীমাতৃক বাংলাদেশ, নদী দখল, দূষণ, পলি সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদী ও নদীর পানি। নদীমাতৃক দেশের মানুষের সাথে নদীর সম্পর্ক যে শুকিয়ে আসছে তা বোঝানোর জন্য পানি জাদুঘরের সামনে বালুর মধ্যে আটকে থাকা এমন নৌকার চিত্র। পানি জাদুঘরের সামনে থেকে এম এ আজিম, সময় সংবাদ। মিঠা পানির মাছের অন্যতম প্রধান আধার খনিজ সম্পদ এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও অন্যান্য জেলা থেকে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ।
জেলায় দেশের হাওরের ৭৫ ভাগের অবস্থান বিবেচনায় সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কিন্তু হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সম্প্রতি ঢাকায় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে হাওরবাসীর মধ্যে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকের সাথে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিং। সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ১৯৮৫ সালে জাল জার জলাতার স্লোগানে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাসান পানি আন্দোলন গড়ে তোলা হয়। এই আন্দোলনের মাধ্যমে হাওরবাসীরা ওয়াটার লর্ডের কাছে জিম্মি না থেকে জলজীবীদের কাছে হাওরের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় মৎস্য সমবায় সমিতি আছে, এরা অনেকটাই নামে মাত্র। বড় বড় মহাজন যারা টাকার মালিক, ওয়াটার লর্ড হিসাবে যাদেরকে চিনি, মূল লভ্যাংশটাই কিন্তু তাদের পকেটে চলে যাচ্ছে। দীর্ঘ আন্দোলনের পর ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে এক জনসভায় হাওর উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সুনামগঞ্জে স্থাপনের ঘোষণা দেন। এই ঘোষণার পর ২০১৩ সালে সুনামগঞ্জ শহরে বোর্ডের ভবন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু গত বছরের শেষের দিকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর করে ঢাকায় এর সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এতে ক্ষোভ দেখা দেয়। হাওরের জীবন জীবিকা পর্যবেক্ষণ করতে হবে হাওরে থেকে, আর এটা ঢাকায় বসে করলে ওই কাগজে কলমে হবে। সুনামগঞ্জবাসী আমরা আন্দোলনে নামবো, আমরা হাওর উন্নয়নের বোর্ড সুনামগঞ্জে স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। সরকার ২০০০ সালে টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিক রামসার এলাকা হিসেবে ঘোষণা করে। এই প্রকল্পের কর্মকর্তারাও হাওরবাসীর সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে হাওর উন্নয়ন বোর্ডের অফিস সুনামগঞ্জে স্থাপনের দাবি জানান। হাওরের যে উন্নয়নমূলক কাজগুলো হবে সেই কাজগুলো যাতে নিবিড়ভাবে করা যায়, সেজন্য অধিদপ্তরটা যদি সুনামগঞ্জে হয় তাহলে কার্যক্রমগুলো ভালোভাবে চলবে এবং এর সেবার মানটাও উন্নয়ন হবে। সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা ৬০০-র মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আগামী ১৭ এপ্রিল ৫ বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল, জানছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে ভোলায় পৌঁছায় সময় সংবাদের দলটি। সেখানে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত ৫ বছরে সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে চাওয়া হলে নিজেদের নানা অনুভূতি ব্যক্ত করেন দর্শকরা। পরে বিকেলে লক্ষ্মীপুরে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে সময় সংবাদের প্রতিনিধি দল। এ সময় সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শের পাশাপাশি বিভিন্ন সমালোচনাও করেন দর্শকরা। রাষ্ট্রীয় সংবাদ বা অন্যান্য আন্তর্জাতিক যে সমস্ত সংবাদ সেগুলি সময় উপযোগী নয়। সময় টেলিভিশনের কাছে আমাদের আরও প্রত্যাশা এগুলো সময় উপযোগী হবে। আমাদের গ্রামগঞ্জের যে সংবাদগুলি আসছে ওগুলো খুবই সুন্দর এবং আমি বিশেষ করে রাতের সময় দেখি। সময় টেলিভিশন খুললেই আমরা দেখি এক ঝাঁক তরুণ তরুণীর সমারোহ এবং একটু ভিন্নভাবে সাদা মাটা ভাবে উপস্থাপন, এটা নিঃসন্দেহে সুন্দর। খেলার নিউজগুলোর আপডেট থাকে কারেন্ট, এবং যে সংবাদগুলো পরিবেশন হয় জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদগুলো থাকে, এটি আমাদেরকে আকৃষ্ট করেছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত। আদায় করা অতিরিক্ত অর্থ সমন্বয় করা না হলে শাস্তিমূলক ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। সপ্তাহ পেরুলেও কাটেনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। কর্মবিরতি অব্যাহত, দাবি পূরণ হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনকারী মাসুদের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থায়ীভাবে বরখাস্ত করা উচিত, মন্তব্য হাইকোর্টের। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জেলা আওয়ামী লীগের। এলাকায় আবারও উত্তেজনা, বিজিবি মোতায়েন। এবং বাঁশের খুঁটিতে খোলা তারে গাইবান্ধায় গ্রামের পর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ। অভিযুক্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা ধরাছোঁয়ার বাইরে। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়।